বাঙ্গু মিডিয়া তারেক রহমানকে এই নামই দিছে, তা আমি দেই নাই, আমার দোষ না। তো আমারে গেলায় লাভ নাই, গেলাইলে বাঙ্গু মিডিয়া গেলাইন। যাই হোক, আমার প্ল্যান যদি তারা নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাদের কাম কমলো না, দেশেরও উপকার হইল। প্ল্যানটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে তো বাংলাদেশের মানুষ লাভবান হবে। আমার প্ল্যান তো বাংলাদেশের মানুষ ক্যাঙ্কা করে লাভবান হবে, করলে তো ভালোই। তবে ওরা চাইলেও এই প্ল্যান বাস্তবায়ন করতে পারবে না। কেন সেটা পারবে না, সেটা আমার আলাপটা আগাইলেই বুঝবেন। তো আমাদের প্ল্যানের আগে আমাদের কইতে হবে আমাদের সমস্যা কি, কোন সমস্যার সমাধানের জন্য এই প্ল্যান। মহারাজ কি সমস্যা, আসেন সমস্যাটা দেখি। বাঙ্গু বামেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল, তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি। ছাত্র শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি। শুনি চাও তো ঠিক এইভাবে বাংলাদেশের সমস্যাগুলা আপনিও জানেন আমিও জানি, কিন্তু যেটা জানি না সেটা হইতেছে এই সমস্যাগুলার গোয়া এডাই একটাই একটাই একটাই, মেলা গোয়া না, রসুনের মতো। আজকে আমি অঙ্ক কইসা দেখাই দিব সমস্যাগুলো কিভাবে একে অন্যের সাথে যুক্ত, কিভাবে এই সমস্যার রসুনের গোয়া একটাই। এটিতে সে মাইন্ড করলো না এটি গোয়া খাওয়াতে। যাই হোক, এটা স্যাংশন পেলাম। এবার কিভাবে বিএনপি ঠিক এই আগের ব্যবস্থাটা এই রসুনের গোয়াটা বজায় রাখতে চায়। বাংলাদেশের মূল সমস্যা মূলত চারটা: দারিদ্র, দুর্নীতি, বেকারত্ব, ভারতীয় আধিপত্য। এই চারটাই আসলে আওয়ামী ফ্যাসিবাদের জন্ম দেয়। এই চারটা যদি একটা চাকা হয়, আওয়ামী লীগ এই চারটার কেন্দ্রে, এই চারটা দিয়ে একটা চাক্কা বানান, তার চারটা স্পোক বানান চারিদিকে, এই চার স্পোকের চারটা লিখে দেন, আর মাঝে কেন্দ্র লেখেন আওয়ামী ফ্যাসিবাদ। এবার আসেন দেখি কেন এই চারটা সমস্যা একে অন্যের সাথে যুক্ত। মানে দুর্নীতির সাথে কেমনে ভারতীয় আধিপত্য যুক্ত। বিষয়টা অদ্ভুত না? হ্যাঁ, অদ্ভুতই পথে। আসেন বুঝে দেখি, তখন আর অদ্ভুত লাগবে না। দুর্নীতির সাথে ভারতীয় আধিপত্যের সম্পর্ক প্রথমে অদ্ভুত লাগে, কারণ আমরা দুর্নীতিকে দেখি নৈতিক সমস্যা হিসেবে, আর ভারতীয় আধিপত্যকে দেখি পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে। কিন্তু রাষ্ট্র তো নীতিতে চলে না, রাষ্ট্র চলে ক্ষমতার অঙ্কে। এই অঙ্কটা বুঝলে অদ্ভুত আর থাকে না এই সম্পর্কটা। প্রথম প্রশ্নটা করি, একটা সরকার ভোট ছাড়া দুর্নীতিতে ডুবে থাকার পরেও টিকে থাকে কেমনে? টিকে থাকার তো কথা না, কারণ তার রাজনৈতিক বৈধতা তো নাই। কিন্তু সে বৈধতার একটা বিকল্প উৎস খুঁজে নেয়। এখানেই ইন্ডিয়া শর্ট করে ঢুকে পড়ে। যেই সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই, সেই সরকার জনগণের দিকে তাকায় না, সেই সরকার তার বৈধতার জন্য বাইরের দিকে তাকায়। ওই বাইরেটা হইতেছে ইন্ডিয়া। বাইরের স্বীকৃতি, বাইরের নিরাপত্তা, বাইরের সিগন্যাল, বাইরের রাজনৈতিক সাপোর্ট, বাইরের কূটনৈতিক সাপোর্ট, এইগুলা তার জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায়। তাই হয়েছে ইন্ডিয়া হাসিনারে রাজনৈতিক আর কূটনৈতিক সাপোর্ট দিয়ে টিকায় রাখিছিল। দৌড়ানি পালানোর পরেও তারই আশ্রয় দিচ্ছে। এই জায়গাটার নামই হইতেছে ভারতীয় আধিপত্য। এটা কোনো ট্যাঙ্ক পাঠায় করে না, এটা কোনো সরাসরি শাসন না। এটা হইল বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে সেই প্রশ্নের উত্তর থাকে আমাদের কাছে না, দিল্লির কাছে। সেই লোক, সেই দল, সেই নেতা দিল্লির কাছে গ্রহণযোগ্য কিনা, এই হিসাব। তো ইন্ডিয়া তো এমনি এমনি সাপোর্ট দেয় না। সাপোর্ট দেয় কি নিয়ে? তার বিনিময় তো কিছু নেয়, ব্যবসা নেয়। সাপোর্ট দেয় মিলিটারির নির্বীর্য কইরা সাপোর্ট নেয়, সাপোর্ট দেয় ইন্ডিয়ানদের চাকরি নিয়ে সাপোর্ট দেয়, সাপোর্ট দেয় নদী শুকায় মাইরা সীমান্তে হত্যা কইরাও বিনা চ্যালেঞ্জে আন্তর্জাতিকভাবে থাকার বিনিময়ে এই সাপোর্টটা দেয়। সাপোর্ট নেয় বাংলাদেশের মধ্যে দিয়া বিনা পয়সায় ট্রানজিট নিয়ে, সাপোর্ট নেয় বন্দর ইউজ কইরা 7 সিস্টারে মালামাল পাঠায় বিনা পয়সায় প্রায়, সাপোর্ট নেয় চিকেন নেককে সুরক্ষিত রেখা, সাপোর্ট নেয় কোনোভাবে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন তৈরি না হয়, এটার গ্যারান্টি দিয়া। এখন প্রশ্ন আসে, এটার সাথে দুর্নীতির সম্পর্ক কোথায়? এইখানে হইতেছে আসল কানেকশন। আসেন সেই জায়গাটা দেখি। যেই সরকার বাইরের শক্তির উপরে টিকে থাকে তার জনগণের কাছে তো জবাবদিহি করার দরকার পড়ে না। ভোটের ভয় নাই, জনমতের ভয় নাই। কিন্তু বাইরের দুনিয়া তো তারে ইন্ডিয়া দিয়ে ম্যানেজ করলো, কিন্তু ভিতরের সমাজ সেটারে কিভাবে ম্যানেজ করবে? সেই ভিতরের জনগোষ্ঠীকে ম্যানেজ করে রাখতে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে। কেমনে? তো এই কথা শুনলে যে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেছে, এটা শুনলে মনে হয়, অনেকে মনে করে যে মন্ত্রী টাকা চুরি করে, নেতা ঘুষ খায়। তা তো করেই,
কিন্তু এইটা উপরের স্তর। এর আসল খেলা অনেক নিচে। রাষ্ট্রের সম্পদ এইখানে জনগণের সম্পদ হিসেবে ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় ক্ষমতা এটা কিভাবে টিকে থাকবে সেইটার একটা অস্ত্র হিসেবে। প্রথমে দেখেন রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে যায়? যখন সরকারের রাজনৈতিক বৈধতা দুর্বল, সে তখন জনগণের উপরে তো ভর করতে পারে না, সে তখন রাষ্ট্রের 3টা গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে আনে। কোন কোন জায়গা? ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান।